১৬ টিনের চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা কান্না থামাল কান খাড়া করে শোনার চেষ্টা করল দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়েচড়ে বসল আমির আবার বলল শুনছেন পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করল কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল বলল আমি দরজা খুলব না ক্ষণকাল উত্তর আসল না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা খুলল না বিছানায় গিয়ে বসল ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি ডাকনাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাব্বাহ আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজা মৃদু হাসল কেন হাসল জানে না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভীতু আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বেরোতে বলবেন তাই তো ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসল আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নিবেন না খালি বাড়ি তো বাকিরা কথায় এটা মোর্শেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নিবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকাল বিস্ময় নিয়ে বলল আপনি মাতব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাকনাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো নাম আমির পদ্মজা আর কথা বাড়াল না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করল বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনও আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝড়ো হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হল তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমিজ আলী বারান্দায় বসে হুকা গানছিল সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন ক্যাডা আপনে কারে চান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন বলেন হুট কইরা মেঘখান আইয়া পড়ল তো তে আপনি তার বাড়ির যাইতেন মোর্শেদের রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোর্শেদদার কি লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসীই পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ আমার সাথে ২০ বছরের সম্পর্ক রমিজ আলীর চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হ্যার পরের বউয়ে জানে না থাহেন কই আপনি রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায় আমার সাথে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য এইছি আমি আমার বাড়িতে থাকতে চাই আপনারা আমারে সাহায্য কইরেন গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন আপনার জায়গা করে দেওয়ান আমরার কাম আপনি চিন্তা কইরেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তীর চোখমুখ জলজল করে উঠল ভরসা পাওয়া গেল রমিজ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে
এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাহেন, আমি আরও কয়জনরে লইয়া আইতাসি। রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সঈদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফেরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আতপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার, তাই তিনি মাথার ওপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন। পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়ার প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বেরো হওয়ার। রুমে পায়চারা করল কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুজে নিল, আয়তুল কুরসি পরে বুকে ফুঁ দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশে কালো মেঘের ভাব গেটে গেছে অনেকটা। সন্ধ্যের আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তের হৃদয় স্পন্দন থমকে গেল আমিরের। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি। এরপর কাঁপা পায়ে আমিরকে পাশ কাটাল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকল, পদ্মজা। পদ্মজা দাঁড়াল। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়াল। তবে ঘাড় ঘুরিয়ে তাকাল না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকোতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধও করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকাল, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে পদ্মজা কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্তি করে তুলল। এত ঘাড় তেড়া দুই কথার মানুষ কিভাবে হয়? উঠোনে পায়ের শব্দ, কয়েকজোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির আর পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাসও অন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কইরে মোর্শেদ্দা, আকাম কইরা এখন লুকায় আসুস কেন? বাইর হ, তোর আকাম ধৈরা লয়ে আইসি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হল। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হল। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করল। মাতব্বা তাকে কম অপদস্থ করেছে, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইডা আশা করি নাই। তোমার বাপের ডাকাইতাসি, উনি যা করবেন করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? সঈদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সঈদ হুঙ্কার ছেড়ে বলে, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবু আর ছাইরা দিমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায়। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সঈদ ভিতরে ভিতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টাইলে লাভ নাই, কুকুমের উসুল না তুইলা যাইতাছি না। আমির রাগে শক্ত হাতে সঈদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সঈদের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উচকানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও সঈদকে মারতে গেলে কয়জন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ্বরে বলেন, শিউলির আম্মা, কয়জনরে লইয়া মায়াটারে বাইর কইরা আনো তো। লুকাইছেন নটি, গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসল। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল,
কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করিনি, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার, সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাসিক আনন্দ মেতে উঠল। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনতে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছল না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। ৩-৪ জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখল কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনি ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছ কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এই জন্যে খালি বাড়িত ব্যাঠাছেরা ডাইকাইনা রস কমাইছে। পূর্ণার গা রি রি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, হের মাইরাও এমন হইছে, নিজেও এমন কিচ্ছা করল, মায়াও করল। পদ্মজা চমকে তাকাল। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মাই এক ব্যস্যা, মায়ারে বানাইছে আরেক ব্যস্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশের শরীর কাঁপতে থাকল। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলব, একদম জিভ ছিঁড়ে ফেলব। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মণি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোল না। রিনা একাই এগিয়ে আসল। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করল। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বাধা লাগব। পূর্ণা, প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সঈদসহ আরও 3-4 জন এগিয়ে আসল। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তক্ত হল। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারও হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেয়ার কেউ ছিল না।